নমস্কার। ঠাকুর মা স্বামীজির সকল ভক্তকে জানাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠে সুস্বাগতম। আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় খণ্ডের নির্বাচনী কিছু অংশ পাঠ করব। আসুন কথামৃতের প্রণাম মন্ত্রটি পড়ে নিই। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে তার সেই পূর্ব পরিচিত ঘরে মেঝেতে বসিয়া আছেন। কাছে পণ্ডিত শশধর, মেঝেতে মাদুর পাতা, তাহার ওপর ঠাকুর। পণ্ডিত শশধর এবং কয়েকটি ভক্ত বসিয়া আছেন। কতকগুলি ভক্ত মাটির ওপরেই বসিয়া আছেন। সুরেন্দ্র, বলরামবাবু, মাস্টার, হরিশ, লাটু, হাজরা, মণি মল্লিক প্রভৃতি ভক্তেরা উপস্থিত আছেন। ঠাকুর পণ্ডিত পদ্মলোচনের কথা কহিতেছেন। পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিলেন। বেলা অপরাহ্ন, প্রায় 4টে। আজ সোমবার 30শে জুন 1884 খ্রিস্টাব্দ। 6 দিন হল শ্রী শ্রীর রথযাত্রার দিবসে পণ্ডিত শশধরের সহিত ঠাকুরের কলকাতায় দেখা ও আলাপ হইয়াছিল। আজ আবার পণ্ডিত আসিয়াছেন, সঙ্গে শ্রীযুক্ত ভূধর চট্টোপাধ্যায় ও তার জ্যেষ্ঠ সহোদর। কলিকাতায় তাহাদের বাড়িতে পণ্ডিত শশধর আছেন। আমরা এই উক্ত দিনেরই দ্বিতীয় পরিচ্ছেদটা পড়ব। আলোচ্য বিষয় শাস্ত্রপাঠ ও পাণ্ডিত্য মিথ্যা, তপস্যা চাই আর বিজ্ঞানী। পণ্ডিত বেদাদি শাস্ত্র পড়িয়াছেন ও জ্ঞান চর্চা করেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া তাহাকে দেখিতেছেন ও গল্পচ্ছলে নানা উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি। বেদাদি অনেক শাস্ত্র আছে, কিন্তু সাধন না করলে, তপস্যা না করলে ঈশ্বরকে পাওয়া যায় না। স্বরদর্শনে দর্শন মেলে না, আগম নিগম তন্তসারে। তবে শাস্ত্রে যা আছে সেই সব জেনে নিয়ে সেই অনুসারে কাজ করতে হয়। একজন একখানা চিঠি হারিয়ে ফেলেছিল, কোথায় রেখেছে মনে নাই। তখন সে প্রদীপ লয়ে খুঁজতে লাগলো। 2-3 জন মিলে খুঁজে চিঠিখানা পেলে। তাতে লেখা ছিল 5 সের সন্দেশ আর একখানা কাপড় পাঠাইবে। সেইটুকু পড়ে লয়ে সে আবার চিঠিখানা ফেলে দিলে। তখন আর চিঠির কি দরকার? এখন 5 সের সন্দেশ আর একখানা কাপড় কিনে পাঠালেই হবে। পড়াচ্ছে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। গুরু মুখে বা সাধু মুখে শুনলে ধারণা বেশি হয়, আর শাস্ত্রের অসার ভাগ চিন্তা করতে হয় না। হনুমান বলেছিল, ভাই আমি তিথি নক্ষত্র অত সব জানি না, আমি কেবল রাম চিন্তা করি। শোনার চেয়ে দেখা আরও ভালো, দেখলে সব সন্দেহ চলে যায়। শাস্ত্রে অনেক কথা তো আছে, ঈশ্বরের সাক্ষাৎকার না হলে, তার পাদপদ্মে ভক্তি না হলে, চিত্তশুদ্ধি না হলে সবই বৃথা। পাঁজিতে লিখেছে 20 আড়া জল, কিন্তু পাঁজি টিপলে 1 ফোঁটাও পড়ে না। 1 ফোঁটাই পড়, তাও না। এরপর আলোচ্য বিষয় বিচার কতদিন, ঈশ্বর দর্শন পর্যন্ত, বিজ্ঞানী কে। শাস্ত্রাদি নিয়ে বিচার কতদিন? যতদিন না ঈশ্বরের সাক্ষাৎকার হয়। ভ্রমর গুনগুন করে কতক্ষণ? যতক্ষণ ফুলে না বসে। ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে আর শব্দ নাই। তবে একটি আছে, ঈশ্বরকে দর্শনের পরও কথা চলতে পারে। সে কথা কেবল ঈশ্বরেরই আনন্দের কথা, যেমন মাতালের জয়কালী বলা। আর ভ্রমর ফুলে বসে মধুপান করার পর আধো স্বরে গুনগুন করে। বিজ্ঞানীর নাম করিয়া ঠাকুর বুঝি
নিজের অবস্থা ইঙ্গিতে বলিতেছেন। জ্ঞানী নেতি নেতি বিচার করে। এই বিচার করতে করতে যেখানে আনন্দ পায় সেই ব্রহ্ম। জ্ঞানীর স্বভাব কিরূপ? জ্ঞানী আইন অনুসারে চলে। আমায় চানকে নিয়ে গেছিল, সেখানে কতকগুলি সাধু দেখলাম। তারা কেউ কেউ সেলাই করছিল। সকলের হাস্য। আমরা যাওয়াতে সে সব ফেললে। তারপর পায়ের ওপর পা দিয়ে বসে আমাদের সঙ্গে কথা কইতে লাগলো। সকলের হাস্য। কিন্তু ঈশ্বরীয় কথা জিজ্ঞাসা না করলে জ্ঞানীরা সেসব কথা কয় না। আগে জিজ্ঞাসা করবে, এখন তুমি কেমন আছো? ক্যায়সা হ্যায়? বাড়ির সব কেমন আছে? কিন্তু বিজ্ঞানীর স্বভাব আলাদা। তার এলানো স্বভাব। হয়তো কাপড়খানা আলগা, কি বগলের ভিতর, ছেলেদের মতো। ঈশ্বর আছেন এইটি জেনেছে, এর নাম জ্ঞানী। কাঠে নিশ্চিত আগুন আছে, যে জেনেছে সে জ্ঞানী। কিন্তু কাঠ জেলে রাঁধা খাওয়া, হেউ ঢেউ হয়ে যাওয়া যার হয়, তার নাম বিজ্ঞানী। কিন্তু বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায়। কাম ক্রোধাদির আকার মাত্র থাকে। পণ্ডিত বলছেন, ভিদ্যতে হৃদয়গন্তি ছিদ্যন্তে সর্বসংশয়া। শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, একখানা জাহাজ সমুদ্রে যাচ্ছিল। হঠাৎ তার যত লোহা লক্কর, পেরেক, স্ক্রু উপড়ে যেতে লাগলো। কাছে চুম্বকের পাহাড় ছিল, তাই সব লোহা আলগা হয়ে উপড়ে যেতে লাগলো। আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যেতাম। একদিন গিয়েছি। সে বললে, তুমি পান খাও কেন? আমি বললাম, খুশি পান খাবো, আরশিতে মুখ দেখব, হাজার মেয়ের ভিতর ন্যাংটা হয়ে নাচব। কৃষ্ণ কিশোরের পরিবার তাকে বকতে লাগলো। বললে, তুমি কারে কি বলো? রামকৃষ্ণকে কি বলছো? এই অবস্থা হলে কাম ক্রোধাদি দগ্ধ হয়ে যায়, শরীরের কিচ্ছু হয় না। অন্য লোকের শরীরের মতোই দেখতে সব, কিন্তু ভেতর ফাঁক আর নির্মল। ভক্ত বলছেন, ঈশ্বর দর্শনের পরও শরীর থাকে? শ্রীরামকৃষ্ণ। কারু কারু কিছু কর্মের জন্য থাকে, লোক শিক্ষার জন্য। গঙ্গা স্নানে পাপ যায় আর মুক্তি হয়, কিন্তু চক্ষু অন্ধ যায় না। তবে পাপের জন্য যে কয় জন্ম কর্মফল ভোগ করতে হয়, সে কয় জন্ম আর হয় না। যে পাক দিয়েছে সেই পাকটাই কেবল ঘুরে যাবে, বাকিগুলো আর হবে না। কাম ক্রোধাদি সব দগ্ধ হয়ে যায়, তবে শরীরটা থাকে কিছু কর্মের জন্য। পণ্ডিত, ওকেই সংস্কার বলে। শ্রীরামকৃষ্ণ। বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করে, তাই তো এরূপ এলানো ভাব। চক্ষু চেয়েও দর্শন করে। কখনো নিত্য হতে লীলাতে থাকে, কখনো লীলা হতে নিত্যতে যায়। পণ্ডিত, এটা বুঝলাম না। শ্রীরামকৃষ্ণ। নেতি নেতি বিচার করে সেই নিত্য অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছায়। তারা এই বিচার করে, তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। নিত্যে পৌঁছে আবার দেখে তিনিই এই সব হয়েছেন, জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব। দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়, কিন্তু মাখন তোলা হয়ে গেলে দেখে যে ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল, খোলেরই মাছ, মাঝেরই খোল। পণ্ডিত ভূধরের প্রতি সহাস্যে। বুঝলে, এ বোঝা বড় শক্ত। শ্রীরামকৃষ্ণ। মাখন হয়েছে তো ঘোলও হয়েছে। মাখনকে ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে ঘোলকেও ভাবতে হয়, কেননা ঘোল না থাকলে মাখন হয় না। তাই নিত্যকে মানতে গেলেই লীলাকেও মানতে হয়। অনুলোম ও বিলোম, সাকার নিরাকার, সাক্ষাৎকারের পর এই অবস্থা। সাকার চিন্ময় রূপ, নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ, তিনিই সব হয়েছেন। তাই বিজ্ঞানীর এই সংসার মজার কুটি, জ্ঞানীর পক্ষে এই সংসার ধোঁকার টাটি।
রামপ্রসাদ ধোঁকার টাটি বলেছেন। তাই একজন জবাব দিয়েছেন, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। ওরে বদ্যি নাহিক বুদ্ধি, বুঝিস কেবল মোটামুটি। জনক রাজা মহা তেজা, তার কিসের ছিল ত্রুটি? সে এদিক ওদিক দুধিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। বিজ্ঞানী ঈশ্বরের আনন্দ বিশেষ রূপে সম্ভব করেছে। কেউ দুধ শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে। বিজ্ঞানী দুধ খেয়েছে আর খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্টপুষ্ট হয়েছে। ঠাকুর একটু চুপ করিলেন ও পণ্ডিতকে তামাক খাইতে বলিলেন। পণ্ডিত দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায় তামাক খাইতে লাগিলেন। নমস্কার। আজকের কথামৃত পাঠ আমরা এখানেই সমাপ্ত করলাম। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। নমস্কার। জয় রামকৃষ্ণ। ধন্যবাদ।